দর্শক শুভেচ্ছা, আমি মাহফুজ মিশা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের প্রতিদিনের আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন। এই অনুষ্ঠানে রাত 11টায় আমরা সরাসরি কথা বলে থাকি মূলত রাজনীতি নিয়ে, এবং রাজনীতির সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অর্থনীতি এবং সুশাসন প্রসঙ্গ। ফলে রাজনীতি শেষ পর্যন্ত অর্থনীতিকে নির্ধারণ করে নাকি অর্থনীতি রাজনৈতিক পরিস্থিতিকে বিনির্মাণ করে, সেটি নিয়ে বিতর্ক যাই থাকুক, শেষ পর্যন্ত গণতান্ত্রিক শাসন কাঠামোতে রাজনীতি হচ্ছে সবকিছুর মূল কেন্দ্রবিন্দু। ফলে সেই রাজনীতির এই সময় আমাদের অর্থনীতি, আমাদের শাসন পরিস্থিতি কোন জায়গায় আছে সেই নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি অর্থনীতি ও সুশাসন। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এবং আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান। স্যার স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন বিএনপির সিনিয়র নেতা, দলটির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। জনাব শামসুজ্জামান আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। স্যার আপনাকেও স্বাগত। এম এ মান্নান এমপি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টার ফর পলিসি ডায়ালগ তার একটি জরিপ করেছে এবং সেই জরিপে প্রায় তাদের সাইজ অফ স্যাম্পল ছিল, যদি ভুল না করি, 2500-এর মতো, এবং সেখানে প্রায় 64% মানুষ যারা জরিপে অংশ নিয়েছে, প্রশ্ন ছিল বাজেট নিয়ে তাদের প্রত্যাশা কি। তারা বলছে তাদের কোনো প্রত্যাশা নেই। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এইটা কি এক ধরনের মানে সরকারের কাছে কোনো কিছু আশাই করছে না, ভালো খারাপ তো দূরের কথা, মনে হচ্ছে এক ধরনের আশা হতো। এইটার কারণ কি? এবং আমরা বেশিরভাগ সময় দেখি যে যারা সরকারে থাকেন তারা সিপিডি বা এই টাইপের প্রতিষ্ঠানের কোনো গবেষণা বা সেগুলোকে প্রত্যাখ্যান করেন। এটিকেও কি আপনারা সেরকমই করবেন কিনা? ধন্যবাদ আপনাকে জনাব দুদু এবং প্রফেসর শামসুজ্জামান ইসলাম সাহেবকে আমার শুভেচ্ছা। এই আলোচনায় আমিও ছিলাম, সিপিডির যে উপস্থাপনা করলেন পরশু দিন বোধ হয়, আমার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন আর আমাদের এ কে আজাদ এমপি ছিলেন। তো যে কথাটা আপনি বিশেষ করে বললেন যে 64% মানুষ বাজেট থেকে তারা কিছু আশা করছে না, দৃশ্যত একটা হতাশার বিষয়, তার মানে ফ্রাস্ট্রেশন, বাট গভীরে যাওয়ার প্রয়োজন। আরও অনেক বিষয় কিন্তু ওখানে ছিল, চমৎকার বিষয় দিয়ে এসছে, এটা আমি যাচ্ছি না যেহেতু কাউকে রিপোর্ট হয়তো আমার সামনে আছে। ভেরি গুড রিপোর্ট একটা। আমি আমার কথা বলতে পারি, আমরা তো যথেষ্ট বয়স হয়েছে, রাজনীতি ইনের তুলনায় কম করি হয়তো, প্রফেসর সাহেব অবশ্যই জ্ঞানগুণে আছেন। এটা কোনো হতাশা নয়, যদিও আমি কথাটা প্রায় তাকালেই মনে হয় এটা এক ধরনের আমরা সবাই দেয়, আমরা যারা রাজনীতি করি, জনাব দুদু আমি নিজে, আমাদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় দায়িত্ব আমাদের কিছু আছে রাজনৈতিক দল হিসাবে। দলীয় রাজনীতির কৌশল তো আছে, ক্ষমতা যাওয়া, ওনাকে ঘায়েল করা, আমাকে, এটা অল রাইট, তারও ঊর্ধ্বে আমাদের একটা জাতীয় আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? স্বাধীনতা সুরক্ষা করা, ন্যায় শাসন প্রতিষ্ঠা করা এবং চর্চা করে করে এটাকে ইভলভ করে আবার উপরে নিয়ে যাওয়া। আমি দুঃখের সঙ্গে বলছি একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে যে বিগত প্রায় 1.5 দশক আমাদের যারা জনাব দুদুর দল বিএনপি, দুর্ভাগ্যবশত দে ফেইল্ড দিস কান্ট্রি, আমাদের জাতিকে ফেল করেছেন। ওনারা বলে আমরা বর্জন করি, বর্জন নীতি যদি কেন্দ্রীয় নীতি হয়ে থাকে কোনো কনসিস্টেন্সি নেই। কেননা এই 4টা নির্বাচন আমি তাদের সঙ্গে করেছি, দিস ইজ দ্য 4th। 2টায় ওনারা অংশ নিয়েছেন, 2টা ওনারা নেন নাই, তখন বর্জনেরও হাফ, নোট পুরা বর্জন। আরও মজার ব্যাপার, সর্বশেষ যেটা ওনারা ছিলেন 7 জন সদস্য ছিলেন, 4.5 বছর পুরোটা তারা পার্টিসিপেট করেছেন স্ট্রংলি, সুন্দরভাবে, সবাই আপনার স্বীকার করবেন যদি আলোচনার সময় ধরেন। কিন্তু দুর্ভাগ্য শেষের 6 মাস আগে 7 মাস আগে বললেন আমরা নাই, উই লিভ দিস, ইট ইজ এ ফেইলিওর। এই যে কথাটা বলা মানুষের কাছে, সাধারণ মানুষ এটা একটা বার্তা দেয় নেতিবাচক, যে কারণে তাদের তাদের যে বাড়ছে, এই দেখছে যে 2টা দলের মধ্যে কেন আরও ক্লোজার আসছে না, কেন পলিটিক্যাল খেলাটা হচ্ছে না। আরেকটা উদাহরণ যে ঘরের কাছে ভারত, 3-4টা রাজনৈতিক দল কীভাবে কিস্তি খেউল, আমি এটা ফলো করি, কী ধরনের বকাবকি, জেল জুলুম, অত্যাচার, গুলি,
কিন্তু কখনো মূল দায়িত্ব জনগণের সামনে হাজির হওয়া, যতই ফল্টি হোক, যতই তাদের মতো না হোক, তবু দায়িত্বের মধ্যে গিয়ে তাদের সামনে হাজির হওয়া, এইটা বিএনপি এর ফেইল্ড দিস কান্ট্রি গত 1.5 বছর। এবং এই যে আপনি বললেন, দুঃখ আমার লাগে যে কেন এটা হবে। চমৎকার সময় যাচ্ছে বাঙালির জন্য, আমার পেট ভরে ভাত খাচ্ছে, এখন উপর ঘুমাচ্ছে না, ঘরে বিদ্যুৎ পেয়েছে, আরও কত কিছু বলতে পারি, আমি এগুলো বাড়িটা বলার জন্য এখানে আসি নাই। এই সুন্দর সময়টা, লিটারেসি বেড়েছে, আয়ু বেড়েছে, বিশ্বের সঙ্গে যোগাযোগ বেড়েছে, কিন্তু আমরা উই হ্যাভ ফেইল্ড টু, বললাম কথাটা যে নিয়ে আমি আমাদের দল করেছে, আমি দলের একজন কর্মী, বাট আমার দুর্ভাগ্য বিএনপি has utterly failed and has become irrelevant, অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন, এটা আমার দুঃখ। ধন্যবাদ। জি, জনাব শামসুজ্জামান দুদু, আপনি আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রীর কথা নিশ্চয়ই শুনছিলেন। প্রশ্নটা হচ্ছে, মানুষের এই যে বাজেটের মতো একটা মৌলিক বিষয়, যেটা তার জীবনযাপন, জিনিসপত্রের দাম, সবকিছু নিয়ে, সেটা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, সেটা উনি বলছেন এটা সামষ্টিক একটা ব্যর্থতা। আওয়ামী লীগ বিএনপি 2 দলের কথাই বলছেন, কিন্তু দায়টা চাপাচ্ছেন বেশি আপনাদের দিকে, কারণ আপনারা রাজনীতিতে সক্রিয় নয়, আপনারা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন, তার দাবি। আমি প্রথমে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমার দুই পাশে 2জন বিচক্ষণ মানুষ যারা আজকে এসেছেন আলোচক, আপনাকেও শুভেচ্ছা। আর যারা টেলিভিশনের সামনে আছেন, দীর্ঘদিন আমি এই টেলিভিশনে আসি নাই, এখন আপনাদেরকে আমি শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিষয়টা এইভাবে দেখলে ভালো হয়, যখন কেউ ব্যর্থ হয়, সে রাজনীতিবিদ, সরকারি লোক, পেশাজীবী, অথবা এমনকি সংসারে, তখন সেই ব্যর্থতা অন্য কারোর ঘাড়ে চাপিয়ে নিজে দায় মুক্তি চায়, নিজে ভালো থাকতে চায়। দায়িত্বটা তার, কিন্তু সে এই দায়িত্বটা নিতে চায় না। যেমন বিএনপি একসময় 16 টাকা সে চাল খাওয়াচ্ছিল, সেই সময় এখন যিনি প্রধানমন্ত্রী হিসাবে দাবি করেন, তিনি তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি তখন বলেছিলেন যে আমি ক্ষমতায় গেলে 10 টাকা সে চাল খাওয়াবো। পারতপক্ষে এটা এখন 50 থেকে 80 টাকার মধ্যে চালটা। তখন একজন অর্থনীতিবিদ ছিলেন, আমার কুষ্টিয়ার লোক, অর্থ সমিতির সভাপতি, উনি খাতা কলম নিয়ে টেলিভিশনে আসতেন যে আজকে 2 টাকা বাড়লো চালের দাম, আজকে 8 আনা বাড়লো। মানে বিএনপিকে কীভাবে সমালোচনা, উনি এখন আর নাই সে অর্থনীতি, উনি এখন আর খাতা কলম নিয়ে টেলিভিশনের সামনে আসে না। সাবেক বাণিজ্য মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেটের বিরুদ্ধে আমি কিছু বলার ক্ষমতা রাখি না, মানে ওই যে রংপুরের মানুষ টিপু সাহেব। আর এখানকার আমাদের মিরপুরের সাবেক প্রতিমন্ত্রী একজন, এখন নাই, সাবেক শিল্প প্রতিমন্ত্রী, উনি বলছেন যে এই সিন্ডিকেটগুলোর সঙ্গে মন্ত্রীরাও জড়িত। এই 2জন মানুষ সত্যিকারের মানে অবস্থাটা তিনি ব্যাখ্যা করেছিলেন। মানুষ আগ্রহ শুধু সরকারের উপর থেকে না, বাজেটের উপর থেকে না, তার জীবন থেকে হারিয়ে গেছে। এখন অনেক ছাত্র যারা তরুণ, যারা জীবন গড়বে, তারা আত্মহত্যা করছে অনেকে। মানে সে তার কোনো সামনের ভালো কিছু দেখতে পাচ্ছে না। বাজারে গেলে না বোঝা যাবে, যারা বাজারে, আমি নিজে যেমন খুব ছোট থেকেই বাজার করি, বাজারে গেলে পরে মানুষের সঙ্গে যে হাহাকারটা, সেটার সঙ্গে বোঝা যায়। মানুষের, গরিব মানুষের জন্যে এই যে ফার্মের যে মুরগিটা, ব্রয়লার মুরগি, এটাও এখন যে দামে উঠছে, এটা কল্পনার বাইরে। এমন কোনো শাকসবজি, এমন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই, একমাত্র উন্মাদ। এবং আমি এই শব্দটা এই কারণে ব্যবহার করছি যে এইগুলো দেখার পরে সে বলে ভালো আছে। কিভাবে মানুষ চলছে এটা কল্পনা করা আবশ্যক। তো ওই মানুষ কি করে বাজেট নিয়ে এসে আশা ব্যক্ত করবে? মানে এখন যেটা, তো এটি 3 বছর 3টে টার্ম এই সরকার চালাচ্ছে, চতুর্থ এবার। ভোট তো নাই দেশে, ভোট তো নিশ্চিহ্ন হয়ে গেছে, ভোট বলে এখন কিছু নাই দেশে। ভোট থাকলে না মানুষ এটা পরিবর্তনে। এই দেশের সবথেকে বড় এখন যে অভাব, যে নিজে তার পছন্দের প্রার্থীকে নির্বাচনে সে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিতে পারে না। তারপর অর্থনীতি থাকে কী করে?
রাজনীতি ঠিক থাকলে না অর্থনীতি ঠিক থাকবে। যে কোনো দেশে জবাবদিহিমূলক একটি সরকারের যে ব্যবস্থা থাকে না, সে তখন মানুষের কাছে যাবে, যেতে হবে তাকে 5 বছর পর, তখন তাকে হিসাব করে চলতে হবে। এখন তো খালি একটা দল খালি মনোনয়ন দিবে। এই যেমন আমি দেখি না, জাতীয় সংসদে বিএনপি যায় নাই, অস্থির হয়ে গেছে, সেই জন্য দলের লোককেই একজন প্রার্থী করছে, আবার দলের একটা লোককেই আবার সে প্রতিদ্বন্দ্বী করছে। এটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এইটা আপনি প্রত্যাশা করতে পারবেন না। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় নাই, ভোট না দেয় এটা একটা প্রতিবাদ বর্জন করছে, একটা প্রতিবাদ। সেই দেখেন আপনি নির্বাচন কমিশনের যে চিফ, উনি যখন ঘোষণা করছিলেন তখন উনি বলছিলেন যে বোধহয় 21-22% হবে। তখন পাশ থেকে একজন কমিশনার তার সহকর্মী বললেন না না এটা 42% এসেছে। এই ওপেন মিডিয়ার সামনে ওই 42টা তখন বললেন, পারতপক্ষে 3 থেকে 4-এর মধ্যে তো যায় নাই। এমন কোনো গণতান্ত্রিক দেশ নাই যারা এই নির্বাচনকে গ্রহণ করছে। যে দেশের নির্বাচনের নামে ভণ্ডামি হয়, রাশিয়া, উগান্ডা, কম্বোডিয়া, চীন, সেই সব দেশগুলো এই সরকারের সমর্থন। ভারতে আস্তে আস্তে গণতন্ত্রে বৃহৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ক্রমান্বয়ে সেই দেশের বিরোধী দলগুলোই ভোট নিয়ে তারা চিন্তিত, অর্থাৎ নির্বাচন চলতেছে। হ্যাঁ, চলছে। তা আমার কাছে বিবেচনা হচ্ছে যে এই দেশটা তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য। সেই জায়গা থেকে আমরা অনেকটাই সরে গেছি। জি, প্রফেসর আইনুল ইসলাম, যে জায়গায় আলোচনা জনাব শামসুজ্জামান দুদু নিয়ে গেলেন যে অর্থনীতি ভালো থাকার কথাই না ওনার ভাষ্যমতে, কারণ হচ্ছে যে গণতন্ত্র নেই, মানে শাসন বা রাজনীতিটা ঠিক নেই। আমাদের অর্থনীতি আসলে কিভাবে আছে, একজন একাডেমিশিয়ান হিসেবে আপনার মূল্য? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন সহ আলোচক ধন্যবাদ দিচ্ছে। আমি আপনার যে প্রথম প্রশ্নটা করেছেন যে 2500 স্যাম্পল নিয়ে সিপিডি যে কাজটা করেছে, সেখানে আপনি বললেন বা আমরা দেখেছি 64% মানুষ বলেছে যে হতাশা, মানে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে আপনি এই যে তুলনাটা করবেন কিসের সঙ্গে? কখন কি এই ধরনের স্টাডি হয়েছে যে মানুষ বাজেট নিয়ে কতটা ভাবনা আগে কি ছিল? কারণ বাংলাদেশে বাজেট একটা যে হয়, কত পার্সেন্ট লোক এই বাজেটটার দিকে তাকিয়ে থাকে? সব তো ব্যবসায়ীরা ছাড়া। এই যে 64% কথা বলা হচ্ছে, আপনি নিজেই বলেন তো, আপনি বাজেট থেকে কী প্রত্যাশা করেন? আপনি বাজেটটা পুরোপুরি দেখেন, যে বাজেটের সংসদে যেটা পাঠ করা হয় এবং সেটার যে পরবর্তীতে যখন প্রিন্ট হয়, এই যে 200-250 পৃষ্ঠা, আপনি কি কখনো পড়েন? বাজেট থেকে কি চাই? চিনির দাম বাড়লো কিনা, কোনটা কমলো, কোনটা বাড়লো, এই কিছু লোকের একটা আগ্রহ থাকে। কিন্তু বাজেট নিয়ে বাংলাদেশের লোক, বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশের লোক এতটা কনসার্ন না। শুধুমাত্র কিছু মানে গ্রুপ বলবো আমি, ব্যবসায়ীরা, আমদানিকারকরা, রপ্তানিকারকরা, দ্রব্যমূল্য নিয়ে তো স্যার মানুষের, হ্যাঁ, দ্রব্যমূল্যের কথা আসে না এখন। আপনি যে তথ্যটা দিয়েছেন যে মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে বলতে হবে তাহলে আগে এটা ছিল 50% কিংবা আগে ছিল 40%, এখন এটা 64%। মানে এটাকে আপনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন? না, এটা আমি গুরুত্ব দিচ্ছি না। কারণ এইভাবে গুরুত্ব দিচ্ছি না যে বাংলাদেশের জনগণ, আপনি দেখেন ঢাকা শহরে কিছুটা মানুষ বাজেটের পরের দিন, বাজেটের দিন একটু দেখাশোনা করে, আমরা যারা টকশো করি তারা একটু চেষ্টা করি যে কি হচ্ছে না হচ্ছে। তা সুতরাং সাধারণ মানুষ দেখেন সিগারেটের দাম বাড়লো না কমলো, সামগ্রিক অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে আছে, সারা পৃথিবীর অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে আছে। দেখুন, গত মাসে ওয়ার্ল্ড আউটলুকের একটা ফরকাস্টিং করেছে, সেখানে কিন্তু তারাই বলেছে 5.7% তারা এই যে রানিং যে চলছে এটাতে গ্রোথ রেট হবে 5%-এর উপরে। কিন্তু তারা, যদিও সরকার থেকে একটু বাড়ানো আছে, কিন্তু মানে ওয়ার্ল্ড আউটলুক বলছে 5.6 গ্রোথ হবে। দে আর হোপফুল যে আমরা এভাবে চললে আমরা 5%, তারপরের বছর আরেকটু কমে পরের বছর বাড়বে। এবং তারা ইনফ্লেশনকে বলেছে যে 6.6%, পরের বছর 6-এ নামিয়ে। সুতরাং এটা তো বাংলাদেশের তথ্য না, এটা কিন্তু IMFও তাই বলছে এবং ADBও কাছাকাছি কিন্তু এই ধরনের তথ্য কিন্তু দিচ্ছে। সুতরাং গ্লোবাল যে অবস্থা, সেখান থেকে বাংলাদেশের যেটা হচ্ছে, আপনি এখন বাংলাদেশে আসুন যে আমরা মানুষ হয়তো বা কেন বাজেট নিয়ে বা মূল্যস্ফীতি নিয়ে কেন বলছে, দেখেন গত বাজেটে বলা হয়েছে যে 7.5%-এ নিয়ে আসবে, মার্চ মাসে সেটা হয়েছে 9.81%। তা সুতরাং কমছে তো না,
যে টার্গেটটা সেই টার্গেটে যেতে পারছে না। সুতরাং দ্রব্যমূল্য এখন কেন এটা হচ্ছে সেখানে সে আলোচনাগুলো করতে পারেন, কিন্তু এই যে একটা গবেষণার যে ফলে বলছে আপনি মুখ ফিরিয়ে নিয়েছে, আমি এই জায়গায় আমার একটু কিন্তু আপনি যে সূচকের কথা বললেন বা আউটলুক, সে অনুযায়ী অর্থনীতি ভালো আছে, কিন্তু ধরেন ভালো আছে বলছি না, মানে তবে অন্যান্য কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রি লিটল বিট বেটার। জি, কিন্তু এই যে অন্যান্য দেশে কি এরকম টাকা পাচার এরকম এগুলো এই আলোচনাগুলো আসে, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো যদি না হতো, ধরেন যে পরিমাণ টাকা পাচার হয়েছে, অথবা এখন উপজেলা নির্বাচন চলছে, উপজেলা নির্বাচনে এক একজন প্রার্থী কারো কারায় 200% পর্যন্ত বেড়েছে। অস্বাভাবিক সুশাসন, আপনি তো আলোচনা শুরু করেছেন, সুশাসনের এই জায়গাটা তো আমরা কখনো বলছি না যে দেশে সুশাসন আছে সেভাবে, এই জায়গাগুলোতে নাই বলেই কিন্তু আপনি টাকা পাচারের কথা বলছেন, কালো টাকার কথা বলছেন, এই যে আমাদের এত ঋণ নিতে হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু সেটার সঙ্গে যোগসূত্র আছে। এবং গ্রামের যেটা বলছেন আপনি, গ্রামে দেখুন, এবার আমি ঈদের বাড়িতে গিয়েছি, এখানে জনগণ বোনাস পেয়েছে, বৈশাখী ভাতা পেয়েছে, এবং নির্বাচন একটা হাওয়া চলছিল। জনগণ মানে যারা চাকরি করে তারা তো গ্রামে গিয়েছে, সুতরাং একটা অন্য ধরনের একটা ইমেজ ছিল, ইয়েতে আবহাওয়া ছিল ওই গ্রামীণ অর্থনীতিতে। সেখানে কিন্তু আপনার মানে ওই রকম কিছু মনে হয়নি, কারণ যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা তো পয়সা খরচ করবে, তার আগে থেকে শুরু করেছে। সব কিছু মিলে কিন্তু এই যে অর্থের যে একটা প্রবাহ, এই প্রবাহ কিন্তু অর্থনীতিতে আমাদের চলছে। সুতরাং এই অর্থ প্রবাহ যদি বেশি থাকে তাহলে কিন্তু দ্রব্যমূল্য বাড়বে। এবং আরেকটা জিনিস বলে আমি এখানে শেষ করি, যে আমাদের যে উদ্যোগগুলো নিচ্ছে, এই উদ্যোগগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। বাজারের যেটা সিন্ডিকেটের কথাটা বলা হয়, এটা তো কেউ কালকের পরশু দিনের আলোচনা এটা আসছে যে সিন্ডিকেটকে ভাঙা ছাড়া এটা কোনো বিকল্প নাই। 5টা-7টা কোম্পানি কিন্তু আমাদের ইম্পোর্ট করছে, ঠিক আছে। সুতরাং এখানে যদি কম্পিটিশন নয়, বাজার অর্থনীতির কথা বলি, বাজার অর্থনীতির কথা যদি অদৃশ্য হাতের জায়গায় যদি কেউ এসে ওই জায়গা দখল করে, তাহলে কিন্তু বাজার অর্থনীতির যে সাধারণ যে গতি, এটা কিন্তু থাকে না। স্যার, এই সিন্ডিকেটটা ভাঙা যায় না কেন? আপনিও বিভিন্ন সময় কথা বলেছেন, এদেরকে সম্ভবত ধারণা করে দুদু ভাইও নাম বলতে পারবে, আপনিও জানেন কারা, মানে এটা খুব অনেক বড় শক্তি না মানে সংখ্যায়। তাহলে এই বাজারটা তো নিয়ন্ত্রণ করতে হবে, এটার জন্য তো আওয়ামী লীগের লোকজনও নিশ্চয় সাফার করে। খালি তো মানে দুদু ভাইয়ের জন্য মুরগির দাম বেশি, আপনার জন্য মুরগির দাম কম, তা তো না। ধন্যবাদ। যিনি ইকোনমিক্স প্রফেসর আছেন, তিনি কথাটা বলেছেন। আমি অতটা পড়াশোনা করে নিজের গবেষণা নেই, তো হাতে কলমে কিছু কাজ দেখেছি। আমি অনেকবার বলেছি অতীতে, ইনহেরেন্ট মার্কেট ড্রাইভিং ফোর্স যেটা পুঁজিবাদী অর্থনীতির, যেটা আমাদের, সেখানে বাজার ইটসেলফ ইজ এ সিন্ডিকেট। আপনি মান্নান, হান্নান, জলিল, দুদু এইভাবে সিন্ডিকেট বাইর করে কেউ দিতে পারেনি আজ পর্যন্ত। গত আমার দীর্ঘ জীবনে নানা সরকারের সময় শুনে এসেছি সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। আমি বলে এসেছি যে আই ডোন্ট সি হোয়াই ইট ইজ। যে শত্রুকে দেখি না তাকে ধরবো কীভাবে? নো ওয়ে। হ্যাঁ, ডক্টর আইনুল সাহেবের কথা বলেন চমৎকার, যে মার্কেটেরটাকে ডোমিনেট কয়েকটা লিমিটেড অলিগার্কিক লোক কয়েকটা নিয়ন্ত্রণ করে, যেমন ভোজ্য তেল, এমন ধরনের ফরেন এক্সচেঞ্জ বা ফরেন মানি দরকার, প্রচুর দরকার, যেটা আমার মতো আপনার মতো লোক পারবো না। সো দে ডোমিনেট দ্য মার্কেট। ডোমিনেট করে তাদের ধরে আনবে, রাখবে। 1 ঘন্টাও যদি ডিলে করতে পারে, প্রাইস উইল গো আপ। এটা আমার একজন অপণ্ডিতি ব্যাখ্যা দিলাম। আমি আবার বলছি, সিন্ডিকেট বিন্ডিকেট এগুলো অনেক পপুলার জনতুষ্টিমূলক বক্তব্য, সাধারণ খুশি করতে। নো স্যার, কেউ রাত্রেবেলা বসে কোনো ঢাকা ক্লাবে বা গুজরাট ক্লাবে বসে 4 জন এটা ঠিক করে না, সেই অ্যাডভান্স পেতে সেই কথা আমি এখানে আনতেছি যে কালকে আমরা বাজার বাড়িয়ে দিব। নো, আই ডোন্ট বিলিভ। আমি এটা আমার আচ্ছা, সেটি যদি না করে, ধরেন বগুড়ায় একজন কৃষক একটা লাউ যখন 7 টাকা বা 10 টাকায় বিক্রি করে, সেটা কারণ বাজারে এসে 50 টাকা হয়, এলিফ্যান্ট রোডে গিয়ে সেটা 90 টাকা হয়। এই মাঝখানে যে শক্তিটা কাজ করছে, এদেরকে কি আপনি কেবলই মিডলম্যান বলবেন? 3টা মূল্য স্তর বললেন, আপনি তো বলে ফেললেন। এটার কাছে আপনার কাছে কোনো সাবস্টান্টিভ পিরিয়ডিক কোনো ফিগার নাই। যে ডিফারেন্সটা আপনি দেখাচ্ছেন জিনিসটাকে গ্ল্যামারাইজ করার জন্য, সরি টু সে, ইচ্ছাকৃত নন, বাট করেছেন কারণ এটা অ্যাট্রাকটিভ হয়। ইট ইজ নট এ ফ্যাক্ট। হ্যাঁ, বাড়বে, বাড়তে তো হবেই। জিনিসের মূল্য তো ঠিক করে বাই ট্রান্সফার, বাই হোল্ডিং, বাই আড়তিং,
বা স্টোরিং, দিস আর গ্লোবালি হচ্ছে। আমার এখানে কেন হবে? আমার এখানে শুধু কেন হবে? ব্রাজিলে যান, আর আমি উন্নত দেশের কথা যাচ্ছে না, আমাদের কাছাকাছি ব্রাজিলে, আর্জেন্টিনায় বা কেনিয়া, তানজানিয়া, আনারসের দাম, ইয়ামের দাম, পটেটোর দাম গ্রাম থেকে শহরে হয়তো কম বেশি একটু হতে পারে ডিফারেন্স, বাট এইভাবেই থাকে। মাঝে লোক যারা মার্কেটটাকে কন্ট্রোল করে উইথ দেয়ার ক্যাপিটাল, উইথ দেয়ার ক্যাশ, তারা অ্যাডভান্টেজ ভোগ করবেই। দের নো পয়েন্ট এটা আপনি অ্যাভয়েড করতে পারেন। এটাকে রিডিউস করার জন্য কিছু কৌশলগত ব্যবস্থা নেওয়া যায়, যেটা সরকার নিচ্ছে। জি নিচ্ছে। জি দুদু ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই ডক্টর ফরাসউদ্দিন আহমেদের এই বক্তব্য শুনছিলেন পরশুদিন, গতকালকে উনি দিয়েছেন যে বড় বড় যারা ঋণ খেলাপি তারা সরকারের নীতি নির্ধারকদের পাশে বসার জায়গা পায়, আর যারা অল্প 10-20 টাকা, 100 টাকা, 1000 টাকা, সেই কৃষক অনেক সময় অ্যারেস্ট হয়, সবসময় হয়। ফলে এই পুরা ঋণ প্রক্রিয়ার ফলেই ব্যাংকগুলোর এক ধরনের দুরবস্থা, সেটা এখন সরকারও স্বীকার করে, যে কারণে মার্জ করার প্রশ্ন উঠছে, সবলের সঙ্গে দুর্বল, এবং অনেক ব্যাংক হতেও চাচ্ছে না। এখন এটি দিয়ে তো সরকার আসলে এক ধরনের যে ভুল হয়েছে বা শুদ্ধি করার প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, এটি নিয়ে বিএনপি ব্যাপক সমালোচনা করছে, অন্তত ভুলটা তো সংশোধন করছে। এই সমালোচনাটা কি কেবলই রাজনৈতিক, মানে অর্থনীতির মতো মৌলিক বিষয়ে কেন গঠনমূলক বিকল্প কোনো প্রস্তাব বিএনপি আনুষ্ঠানিকভাবে দেয় না, যেটি অনেক সময় আমরা গবেষণা সংস্থাগুলোকে দিতে দেখি? সেই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনবো, তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সামনে থাকবেন। দর্শক স্বাগত আরেকবার। অর্থনীতি ও সুশাসন নিয়ে কথা বলছি আমরা 24 ঘন্টায়। বিএনপির সিনিয়র নেতা জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে ব্যাংক মার্জ হওয়ার ঘটনাটাকে কেন আপনারা ইতিবাচকভাবে দেখছেন না, এটি একটি প্রশ্ন, এবং পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে বিকল্প এই পরিস্থিতি থাকলে বিএনপি কি করতো, সেরকম সুনির্দিষ্ট বিকল্প বাজেট, যেটি একটি বড় রাজনৈতিক দল, আপনারা দীর্ঘদিন রাষ্ট্র শাসন করেছেন, আপনাদের কাছ থেকে সাধারণ মানুষ প্রত্যাশাও করে। একটা কথা বলি, যে আপনি সাবেক গভর্নর সাহেবের কথা বলছিলেন, তো আমি তার ব্যাপারটা এখানে লিখছিলাম। ডক্টর ফরাসউদ্দিন ফরাস সাহেব উনি এসএম হলের ছাত্র ছিলেন একসময়, ছাত্র জীবনে। উনি পিএইচ ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের যখন প্রধানমন্ত্রী, উনি খুব তার ঘনিষ্ঠ ছিলেন। উনি অতি সম্প্রতি যে কথাটা বলছে, 1000 টাকা কৃষি ঋণের জন্য কৃষককে গ্রেপ্তার করে জেলে নেওয়া হয়েছে, কিন্তু 10,000 কোটি টাকা যারা লুটপাট করেছে ব্যাংক থেকে, তাদের দিকে ফিরেও তাকানো হচ্ছে না। ফরাস সাহেব এই কদিন আগে ডেভেলপমেন্ট কনফারেন্স। প্রশ্নটি হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, উনি একবর্ণ মিথ্যা বলেন নাই। উনি ভাবনা চিন্তা, রাজনৈতিক চিন্তা আমি জানি। উনি যে সময়টার কথা সেই সরকারকে সমালোচনা করছেন বলে আমার কাছে মনে হয়নি। উনি বর্তমান বাস্তবতার ভিত্তিতে কথা বলছেন, এখন যে বাস্তবতা। যেমন সিপিডির গবেষণাকে আমি নানানভাবে বিতর্কিত করতে পারি, যদি আমার পক্ষে না যায়। আমি যত বড় জ্ঞানীগুণী হই না কেন, সিপিডিকে আমাকে পাশ কাটানোর কোনো পথ নাই। আমি অর্থনীতিবিদ হই, রাজনীতিবিদ হই, পেশাজীবী, এটা আলাদা ফাংশন। কিন্তু সিপিডিকে আপনার গুরুত্ব তখনই দেবেন তিনি যদি বাস্তবতাকে আপনি স্বীকার করেন। এখনকার যে হয় কেন একটা ব্যাংক, একটা ব্যর্থ ব্যাংকে আর একটা ভালো ব্যাংকের সঙ্গে আপনি মার্জ করাবেন, তার দায়টা কেন ওই সফল ব্যাংকটার ঘাড়ে দিবেন? যারা দায়ী, যারা চোর, যারা লুটেরা, আপনি তাদেরকে তো এখনো জেলখানায় নেন নাই, মামলা করেন নাই, ধরেন নাই। তাহলে কেন ফার্মার্স ব্যাংকে আপনি পদ্মা নাম দিয়েছেন? কিসের জন্য দিয়েছেন? সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে সেখানে বাধ্য করছেন তাদেরকে এই পদ্মা ব্যাংকের শেয়ার কেনার জন্য বাধ্য করছেন। তারা এখন টাকা পাচ্ছে না ফেরত। আমি যেটা পত্রিকা আজকেও দেখলাম, বোধহয় সম্ভবত প্রথম আলোতে। আমার কাছে প্রশ্নটা হচ্ছে, আপনি একটু আগে বিরতির আগে বলছিলেন যে এই অবস্থায় হলে আপনি কি করতেন? জি, বিএনপি কি করত? আমরা সেই পথ দেখাইছি। একটি সরকার যদি মানুষের গণতান্ত্রিক অধিকার থাকতো, তাহলে তারাই সিদ্ধান্ত নিত কি করা উচিত। সেই জন্যই বলেছে একটি ভালো নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক। এবং এই দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রমাণ করেছিল যে অন্য যে কোনো সরকারের থেকে, অর্থাৎ দলীয় সরকারের থেকে তুলনামূলকভাবে তারা বেটার। কিন্তু সেটা আমরা বাতিল করে দিয়েছি। আমাকে পথ একটা রাখতে হবে তো।
আমি আচ্ছা, আজকে পরিবর্তনের স্বাভাবিক কোনো পথ নেই এখন। আপনি নির্বাচনের মধ্য দিয়ে পথ, এটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রীতিনীতি যদি রক্ষা করতে হতো সভ্য জাতি হিসাবে, তাহলে আপনাকে একটা মানুষের মিনিমাম ভোট অধিকারটা আমরা রক্ষা, এবং সেটি করতে হলে আপনাকে তত্ত্বাবধায়কে যেতে হবে। তত্ত্বাবধায়কের এখন আমার কাছে মনে হয়েছে এর কোনো বিকল্প আপাতত নেই। যদি থাকতো সেই বিষয়টি রাজনীতিবিদরা আলোচনা করে করতে পারতো, কিন্তু এখন নাই, সেটি চিন্তা হয়নি। জি প্রফেসর আইনুল ইসলাম, আমরা যে সংকটের কথাই বলছি, শামসুজ্জামান দুদু একদম গোড়ায় গিয়ে বলছেন সংকটটা মূলত রাজনৈতিক, সংকটটা গণতন্ত্রের, সংকটটা নির্বাচনের। ফলে একটা সুষ্ঠু নির্বাচন হতে, এবং সেটার আলটিমেট পথ আমাদের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বাস্তবতা উনি বলছেন একটা তত্ত্বাবধায়ক, এছাড়া আর কোনো পথ উনি দেখেন না। আপনার কাছে পরামর্শ যেটা, বা আপনার কাছে যেটা জানতে চাওয়া, সেটা হচ্ছে অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত হওয়াটা আসলে তো জরুরি, কারণ নাইলে তো অর্থনীতিও ঠিক থাকবে না। একেবারে সঠিক কথাটি বলেছেন, এবং অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কখনো কখনো রাজনীতি অর্থনীতিকে নিয়ে, যেটা আপনি শুরুতেই বলেছেন। সেই জায়গাতে আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা কথা আছে কিন্তু, যে দেশের ভিতরের যে অর্থনৈতিক সমস্যাটা, এই জায়গায় কিন্তু সবাইকে এক হতে হবে। সেটা কি কখনো আমরা হতে পেরেছি? আজকে কিন্তু দেখবেন আপনি, প্রথম আলোতেই আছে এটা, ওয়াহিদুদ্দিন মাহমুদ এই কথাটা বলেছে, ওই জায়গায় কিন্তু আমরা হতে পারি না। এটা একটা, আমি রাজনৈতিক কথা ওই দিকে আমি যাব না। যেটা আপনি ব্যাংকের কথা বলেছেন, দেখুন এই ব্যাংকগুলো বাংলাদেশের যে অর্থনীতির যে সাইজ, এই সাইজ অনুযায়ী ব্যাংকের সংখ্যা কিন্তু অনেক বেশি। ইকোনমিক্সে কিন্তু মার্জিন একুইজিশন পড়ানো হয়, এটা আছে, এটা এখন একটা নতুন, বাংলাদেশের জন্য এটা নতুন না কিন্তু। কিন্তু আপনি আমেরিকার ইকোনমি এবং ভারতের এটা যদি আপনি দেখেন, সেখানকার ব্যাংকের সংখ্যা আর আমাদের দেশের ব্যাংকের সংখ্যা আকাশ পাতাল তফাৎ। আমাদের কম্পারেটিভলি বেশি। আমি বলি, এই ব্যাংকগুলোকে কারা অনুমোদন দিয়েছে? সরকার দিয়েছে। সরকারের তো শুধু আওয়ামী লীগ না, এটা শুরু থেকেই এটা হয়ে আসছে। এবং যেটা হয়েছে এখন, এটা ঠিক আছে, যেটা IMF এর একটা প্রেসক্রিপশন, কিন্তু সেখানে যে ফর্মে হচ্ছে মানুষের মধ্যে কিন্তু এখন এক ধরনের অনিশ্চয়তা, একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে। যে এইটা মার্জিনের যেটা আসল কথা হচ্ছে যে আপনার সঙ্গে আমার বোঝাপড়ার মাধ্যমে হবে, কিন্তু সেটা আপনি জোর করে কিন্তু করতে পারেন না। সেই জায়গাতেই এখন আমাদের সমস্যাটা হচ্ছে যে তারা মিউচুয়াল করে যদি করে, তখন কিন্তু এত আলোচনা হতো না। কিন্তু যদি এক্স ব্যাংক ওয়াই ব্যাংকের সঙ্গে যদি মিউচুয়াল করে তারা এক হতো, এটা কিন্তু কোনো সমস্যা হতো না। মানে যদি নিজেরা ঠিক আছে। ওই যে আপনি একটা কথা বললেন যে দুর্বল ব্যাংক, দুর্বলকে কেন ঘোষণা করা হলো দুর্বল, কি কারণটা, এটা জনগণ জানতে চায়। কেন দুর্বল হলো, যেটা উনিও বললেন যে কেন দুর্বল হলো, এই কারণগুলো জানতে চায়। ওইটুকু না করে আপনি যদি এখন মার্জ করে, তখন জনগণের মধ্যে অনেক প্রশ্ন দেখা দেয়। ঠিক আছে, ওই ব্যাংকটা, এক্স ব্যাংকটা কেন দুর্বল হিসেবে আমি আখ্যায়িত করছি, করে একটা সবল ব্যাংক তাকে বলতেছে তুমি ওকে নাও। তাদের মধ্যে এখন নেবে কি নেবে না, জোর করে কিন্তু এটা ওই একটা লেখা আসছে, দেখছেন যে এটা লাভ ম্যারেজের মতন করতে হয়, ভালোবাসা হয় না। হ্যাঁ, ভালোবাসা করে এটা করতে হয়। সুতরাং যদি আপনি জোর করে করেন, সেটার পরিণতি হয়তো ভালো হবে, আবার নাও হতে পারে। এই জায়গাটায় আমি বলবো যে মার্জিংয়ে যেটা সময় নিয়ে করা উচিত, তড়িঘড়ি করে, এটা আমার মন্ত্রী মহোদয়ও এটা সাপোর্ট করবেন যে এটা একটা সময় নিয়েই করতে হবে। মার্জিনের দরকার আছে, আমাদের এত ব্যাংকের দরকার নেই তো, এত ব্যাংকের দরকার নেই। আমাদের এখানে 20-25টা ব্যাংক হলে এনাফ। এখানে 61 বা 62টা ব্যাংক আছে। ইন্ডিয়াতে 26টা সম্ভবত ব্যাংক আছে, ইন্ডিয়া 27টা ব্যাংক আছে। আমেরিকাও কিন্তু এরকম সাইজ অনুযায়ী। ইন্ডিয়া আমাদের অর্থনীতির সঙ্গে কত বড় অর্থনীতি, তারা যদি এটা পারে। সুতরাং এই যে সোনালী ব্যাংকের কথা, সোনালী ব্যাংকের অনেক শাখা আছে, এরকম আরও যদি 5-7টা ব্যাংকের শাখা থাকে যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, তাহলে কিন্তু আর নতুন ব্যাংক হওয়ার প্রয়োজনটা পড়ে না। জি মানান সাহেব, আপনি তো টানা 2 দফা সরকারের সঙ্গে ছিলেন, মানে ক্যাবিনেটেই ছিলেন। ফলে এই যে এতগুলো ব্যাংক দেওয়া এবং কি বিবেচনায় দেওয়া, সেগুলো তো আমরা জানি। এখন একটা বিষয় হচ্ছে যে ব্যাংকের এই একীভূত করে দিয়ে এটা কি কাউকে আসলে একরকম দায় মুক্তি দেওয়ার চেষ্টা, নাকি যারা এই ব্যাংকগুলোকে নষ্ট করলো তাদের তো এটা তো এক ধরনের মানে সরাসরি অপরাধ, ফৌজদারি অপরাধও বললে বোধহয় বোধ করে ভুল বলা হবে না, তাদেরকে এসকেপ গেট দেওয়ার জন্য কি এরকম মার্চ করার ডিসিশন? ধন্যবাদ। এটাকে আমি যে কোনো সিনিস্টার আইডিয়ায় যে কাউকে দায় মুক্তি দেওয়া, পার করা, আমি মনে করি না। হতে পারে অনেস্ট মিস্টেক হতে পারে, ম্যানেজমেন্টের ব্যর্থতা হতে পারে। আমি আমার নিজের কথা বলছি এখানে। আমি কিন্তু প্রথম থেকেই
মার্জার বাই অর্ডার ইট ইজ নট ইন দ্য ইকোনমিক সায়েন্সে গ্রহণযোগ্য নয় মোটেও। মার্জার হয়, অ্যাকুইজিশন হয়, ডিসলিউশন হয়, এভরিডে হয় আমেরিকাতে। এভরিডে নিউ ব্যাংকস আর বর্ন অ্যান্ড ব্যাংকস ডাই অলসো, নাথিং রং অ্যাবাউট ইট। আমরা এখানে এই যেটা উদাহরণ বলছি যে লাভ ম্যারেজ, ঘটক 2100 থেকে ঘটকের বিয়েতে যাবেন এখন, ঘটক ছাতাওয়ালা ঘটক রেখে দিন এখন বাজারে। এই ঘটক দিয়ে যে এই মার্জার করার একটা প্রচেষ্টা, আই নেভার ফ্রম মাই ওন আই থট ইট ইজ বাউন্ড টু ফেল। কারণ তারা হবে কি না হবে তারা আলাপ করে ঠিক করুক, উভয়ে লেনদেন করে বার্গেইন করে তা বদল খাপ। কিন্তু আনফর্চুনেটলি আমি বলছি না কেউ ইচ্ছা করে করেছে, আমি যে বলে যে কাউকে বেরিয়ে নো, আই ডোন্ট থিঙ্ক সো, এটা আমি বিশ্বাস করি না। ইট কুড বি অনেস্ট মিস্টেক, কৌশলগত ব্যর্থতা হতে পারে, বাট এইভাবে দেখা উচিত। এর মধ্যে কোনো ভয়ঙ্কর রকমের কোনো এতে যাবো না। আমি দুটা কথা জানলাম, দুদু একটা একাডেমিক ডিসকাশনকে বারবার রাজনৈতিকভাবে আঘাত করার চেষ্টা করেছিলেন, আনছিলেন। দুটা কথা জবাব দিচ্ছি, সবগুলো পারবো না, সময় নেই। তিনি একটা প্রথম দিকেই তার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে মন্তব্য করেছেন, যিনি প্রধানমন্ত্রী বলে দাবি করেন তারপরে কিছু কিছু বলেছেন। হি ইজ এ ভেরি সিনিয়র পলিটিশিয়ান, একটা বড় রাজনৈতিক দল। এই প্রধানমন্ত্রী তার অপছন্দ হতে পারেন, বা বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রধানমন্ত্রী, বিশ্বের কাছে গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী, সারা বিশ্বের একজন নন্দিত প্রধানমন্ত্রী, তাকে এইভাবে দাবি করেন, এইটা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসির ভাষা এটা নয়। এখানে আমার কথাটা, আনফর্চুনেটলি আমরা উই আর ফেইলিং টু কাম টু দ্যাট লেভেল। তার সঙ্গে আপনার মতভেদ আছে, ইউ ডোন্ট লাইক হার, ঠিক আছে, এইটা ঠিক, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা কথা এই বলেছেন, এটা প্রমাণ সাপেক্ষ, অনেক ইয়াং ম্যান নাকি আত্মহত্যা করছে। ইয়াংয়ের সংখ্যা বলতে হবে, কতটা আত্মহত্যা করেছে, প্রফেসর আছেন এখানে, কত পার্সেন্ট, এটা বোধ হয় মিনিস্কুলের জন্য কম, কিন্তু এটাকে ফুলিয়ে পাপিয়ে অনেকে আত্মহত্যা করেছে, নট কারেক্ট। তারপরে একটা কী করেছে, সিইসিকে কানে কানে 22 জায়গায় 42 মরেছিল। ইট কুড বি এ ভেরি জেনুইন অনেস্ট মিস্টেক। একটা লোকে ভুল পড়তে পারে, তাকে কারেক্ট করে দিতেও পারে, টিচাররাও ভুল করেন ক্লাসে, আমরা তো অহরহ ভুল করি। একটা অনেস্ট ইনোসেন্ট ঘটনাকে এটাকে জাতির সামনে বাঁকা করে তুলে আনা, এইটাই মনে করি আমাদের ডেমোক্রেসিতে এটা নট অ্যাকসেপ্টেবল। আরেকটি কথা আমি বলতে চাই, এখানে ওভারসিজ সমর্থন নীতির কথা বলেছেন বিএনপি। আমি বলি, ইফ ইউ উড নট মাইন্ড, শেখ হাসিনা বা আওয়ামী লীগের কৌশলের কাছে তারা হেরেছেন। এই যে ওয়েল উইশার আমি কথাটা বলছি, কৌশলের দুইটা দিক আছে, ডোমেস্টিক কৌশল, আন্তর্জাতিক কৌশল। কারণ এটা একটা গ্লোবালাইজেশনের দুনিয়া, আগের দুনিয়া নয়। একটু আগে তার একজন সিনিয়র কলিগ, আমি একটা অন্য চ্যানেলে ছিলাম, তিনিও এটা হয়তো বলবেন যে ভারত, চীন, রাশিয়া আওয়ামী লীগকে এই নির্বাচনে, আপনি শুনেছেন অভিযোগটা। তখন দেখেন তিনটা বৃহৎ শক্তি, ভারত, চীন, রাশিয়া, যে মার্কিনীদেরকে নিয়ে আশেপাশে হাঁটাহাঁটি করা হচ্ছিল, সেই শক্তিও কিন্তু নির্বাচনের পরে অভিনন্দন করেছে, কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, যোগাযোগ করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন অভিনন্দন করেছে। তাহলে আন্তর্জাতিকভাবে আপনারা একঘরে হয়ে গেছেন, আন্তর্জাতিকভাবে আপনারা কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ ডোমেস্টিক্যালি, ইউ লস্ট টু শেখ হাসিনার কৌশল, উইচ ইজ নট রং। আপনার পয়েন্টটা পেয়েছে দুদু ভাই। আপনি যদি শুধু এই অংশটা এখন অ্যান্সার করেন যে বিএনপিকে আসলেই আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়েছে, এটা আওয়ামী লীগের লোকজন প্রায় দাবি করেন, বিশেষ করে এই নির্বাচনের পরে সেই দাবিটা তারা আরো জোরালোভাবে করেন। ভারতও এখন আমাদের সঙ্গে, ভারতও মাঝে মাঝে তো পেঁয়াজ দিতে চায় না। তো ভারত যখন পেঁয়াজ দিতে চায় না, তার মানে সেই সরকারের সঙ্গে নাই। কার সঙ্গে আছে? বিএনপির সঙ্গে আছে। পুরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এই নির্বাচনকে অ্যাকসেপ্ট করেনি। তো অ্যাকসেপ্ট না করার কারণটা কি? এই নির্বাচন না, তাহলে এই নির্বাচনকে দাবি করে যারা মন্ত্রী, এমপি বা করবে, মনে করতেই পারে পাগলের সুখ মনে মনে। আরেকটা প্রশ্ন যেটা রেখে বিরতিতে যেতে চাই, সেটা হচ্ছে যে বিএনপি আসলেও কি কৌশলের যে রাজনীতি তো নিশ্চয়ই এক ধরনের স্ট্র্যাটেজি থাকে, সেইখানে আসলে কি বারবারই পরাজিত হচ্ছে? এবং এই ধারাবাহিকতা আগামী দিনে কি হবে সেই প্রসঙ্গে, উপজেলা নির্বাচন প্রসঙ্গে টেনে আপনার কাছে একটু বুঝতে চাইবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবে।
দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা অর্থনীতি ও সুশাসন নিয়ে কথা বলছি। বিএনপির সিনিয়র নেতা জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে বিরতির আগে যে প্রসঙ্গটির অবতারণা করছিলাম সেই জায়গাটাই যদি একটু বলেন যে এখান থেকে আসলে পরিত্রাণের উপায়টা কি? পরিত্রাণে যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কথা বলি, তার আগে আরেকটা প্রেক্ষাপটে ছিল পাকিস্তান আমল। 24টা বছরে বাঙালিরা পশ্চিমাদের সঙ্গে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সঙ্গে বারবার দেন দরবার, বারবার চেষ্টা করছে যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি তারা যেন মেনে নেয়, সমতার দাবি ন্যায্য মেনে নেয়। কিন্তু তারা এটা কখনোই মানেনি। বারবার বাঙালিরা 54 সালে নির্বাচনে জিতছে, ক্ষমতা তারা ভোগ করতে পারে না। 70-তে তারা নির্বাচিত হওয়ার পরেও ক্ষমতা তারা পায় নাই। অর্থাৎ মানুষ কিন্তু একটা সময় সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে না, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেয়। 70-র কথা কেন আমি বলছি, সেখানে ভোটাধিকার দেওয়ার ক্ষমতা ছিল মানুষের, এটা পাকিস্তানের কিন্তু। আর এখন সে ভোটাধিকারটা নাই, যেটা 91-এও ভোটাধিকার ছিল বলে বেগম খালেদা জিয়াকে যারা 10টি সিট দিয়ে সন্তুষ্ট থাকতে বলছিল, তারা কিন্তু ধারে কাছে আসতে পারে না। বেগম জিয়াই সরকার গঠন করেছেন ভোটাধিকার। অর্থাৎ 70 আমাদের মুক্তিযুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি করা একটা ভূমিকা রাখছিল। ঠিক 91-ও গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সামরিক স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র ফিরে আসার একটা পথ রাখছিল। আমি এই জন্যই বলছি, মানুষের যদি ভোটাধিকার না থাকে, মীমাংসা করবে মানুষ। অর্থাৎ আজকের যে অর্থনীতি যারা পরিচালনা করছেন, যারা সরকারে আছেন, যারা এই যে 4টি প্রসঙ্গ বললাম, ওনার খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতাটা এই সময়টাকে কালো সময় হিসেবে মানুষ চিহ্নিত করবে। মানুষ ভোট দিয়ে তারা করে নাই, তাদের নির্বাচিত করছে। আর ভোটই যদি না থাকে, তাহলে আমি দাবি করব আমি নির্বাচিত এমপি, কিন্তু ভোটে তো আমি হই নাই। তো ব্যাপারটা এইরকম। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বটে, উনিও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, উনিও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, একসময় এখন হচ্ছে শিক্ষকতার বা অনেক দায়িত্ব পালন করছেন। কিন্তু বাস্তবতা আমরা মানছি না, সেটি হচ্ছে কেয়ারটেকারতে সরিয়ে গিয়ে দলীয় সরকারে গেছে। কিন্তু বেগম জিয়া যখন দলীয় সরকার, তখন আবার আজকে যারা ক্ষমতায় তারা আবার তাকে মানতে পারে না। কিন্তু তিনি যখন আসেন তিনি বলছেন আমি প্রধানমন্ত্রী। তাহলে আপনি দলীয় সরকারের অধীনে নির্বাচিতকে একসময় যৌক্তিক মনে করেননি বেগম জিয়া, এখন কেন মনে করছেন? তাহলে আমি যদি তাকে বলি যে উনি দাবি করছেন প্রধানমন্ত্রী, খারাপ লাগবে কেন? জি স্যার, আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে, এই যে আমাদের রাজনীতির বিরোধ, একটা ভালো নির্বাচন না হওয়া, সামগ্রিক অর্থে অংশগ্রহণ বলি বা বৃহত্তর অর্থে সাধারণ মানুষের ক্ষেত্রে ভালো নির্বাচন না হওয়া, সেইটি আমাদের অর্থনীতিতেও কি ধরনের ঝুঁকি আসলে বাড়াচ্ছে, এবং সেটি তো এক ধরনের অর্থনীতিতেও অস্থিতিশীলতাও তৈরি করতে পারে নাকি? না, সেটা অবশ্য গবেষণায় আছে, যেটা দেশের যদি গণতন্ত্র বিরাজ করে তাহলে কিন্তু অর্থনীতিটা সবল হয়, এটা আছে। কিন্তু সেখানে এখন তারপরে আস্তে আস্তে থিওরিগুলো কি হচ্ছে, যেমন বাংলাদেশ কিন্তু গত 15-20 বছর কিন্তু যাই হোক না কেন ইকোনমির চাকা কিন্তু ঘুরছে, ঠিক আছে। এখন দেখুন যে আমাদের এই যে বিশেষ করে অর্থনীতির যে কাঠামোটা, এটা মজবুত করার যে উদ্যোগটা নিয়েছে, বিশেষ করে মেগা প্রজেক্টগুলো বা অবকাঠামোর যেটা আছে, এটার সুফল পেতে একটু সময় লাগবে। সেই জায়গাগুলোতে যদি মানুষের মানে কথা বলার অধিকার, স্বাধীনতা যদি থাকে, তাহলে কিন্তু সবারই এই জায়গাগুলোতে এটা সাপোর্ট থাকবে। সেই জায়গাতে আমাদের কিন্তু আসলেই ফিরে যেতে হবে। সেটা মেগা প্রজেক্টে ঋণও শোধ করতে হবে আগামী, অবশ্যই সেটা আছে। তো আপনি সেটা বলেন যে ঋণ এখন তো 45% বা 42% জিডিপির, এটা আরও বাড়ছে। এবং সেই জায়গাগুলোতে এখন চ্যালেঞ্জগুলোর জন্য আপনি চ্যালেঞ্জগুলো, যেমন আমাদের রেভিনিউ বাড়াতে হবে, যেটা আপনারা বললেন যে এনবিআর এর কথা বললেন, যে এনবিআর এর কার্যক্রমে এই রেভিনিউ বাড়াতে পারছে না। উনি মন্ত্রী ছিলেন, উনি আরও ডিটেইল বলতে পারবেন যে রেভিনিউ বাংলাদেশে বাড়ছে না কেন। আমরা বারবার একেবারে পরিসংখ্যান দিয়ে বলছি যে কত পার্সেন্ট লোক ধনী তারা ট্যাক্স দিচ্ছে না। আমরা যারা সরকারি চাকরি করি, ইউনিভার্সিটি চাকরি করি, আমাদের কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আমার বেতন থেকে একটা কেটে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু যারা এইটার বাইরে আছে তারা কিন্তু আমরা জানি না, এটা তো আমাদের অর্থনীতি সমিতিরই গবেষণা আছে যে এরা কত পার্সেন্ট, 83% ট্যাক্স দেয় না, মাত্র 17% ট্যাক্স দেয়। তাহলে সেই অর্থনীতিতে আপনি ঋণ করেন যদি, সে তো এক ধরনের ঝুঁকি থেকে যায়।
যদি আমি এই রেভিনিউ দিয়ে যদি আমি আমার ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে না পারি তাহলে তো একটা রিস্ক থেকেই যায়। সুতরাং এই জায়গাগুলোতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তা না হলে কিন্তু আমাদের অর্থনীতির ঝুঁকিটা কিন্তু থেকে এত সুন্দর একটা সম্ভাবনা এই জায়গাটাতে কিন্তু আমাদের কালো মেঘ আসতে পারে। জি স্যার, অর্থনীতির ঝুঁকির কথা এবং সামনে বাজেট জুন মাস চলে আসছে, মে মাঝামাঝি আমরা, ফলে সে জায়গায় চ্যালেঞ্জ কি দেখেন এবং এই অর্থনীতির ঝুঁকি মোকাবেলায় আপনার সরকার ঠিক পথে কি আছে? চ্যালেঞ্জটা আপনি শুরুতেই বলেছিলেন, আমাদের আইন সাহেব বলেছেন, চ্যালেঞ্জ এই মুহূর্তে হলো, আমি যেটা মনে করি ওই যে অর্থনীতি আর রাজনীতির একটা নেক্সাস যোগাযোগ আছে। দুর্ভাগ্য আমাদের একটা সমাজ যে ধারাবাহিকতা, স্থিতিশীলতা, কাজ করার পরিবেশ, এইটাকে বারবার ডিস্টার্ব করা হচ্ছে ইন্টারনালি। যেখান থেকে আমরা আশা করেছিলাম প্লে উভয়ে খেলবো, এক পার্টি এটাকে নেগেটিভ পলিটিক্স দ্বারা ডিরেল করার চেষ্টা করছে। ফলে আমাদের শত প্রচেষ্টা, আমাদের শ্রমিক, কৃষক বা বিদেশি আমাদের যারা আছে লক্ষ লক্ষ লোক, তাদের অর্জিত যত সব আছে চ্যালেঞ্জের মুখে পড়েছে ফ্রম বিএনপির নেতিবাচক রাজনৈতিক কৌশল দ্বারা। এইটা আমি উইথ ডিউ রেসপেক্ট টু জনাব দুদু হিয়ার বলছি, এইটা খুবই সিনিক্যাল এবং আত্মঘাতী এবং দেশের জন্য আখের ক্ষতির একটা ব্যাপার। এটা আমি বিএনপি কি করতে পারে? তারা বলছেন যে নির্বাচনটা সুষ্ঠু না হলে তারা যাবে কেন? ইট ইজ নেভার টু লেট। আপনি খেলার মাঠে আপনি রেজিস্টার লিগে আছেন, মাঠে নামেন, মাঠে না নেমে আপনি ইউ ক্যান নেভার ডু ইট। হ্যাঁ, যদি না হয় তাহলে হবে কি? 2018 তারা মাঠে নেমেছিল, তো দে প্লেড, দে স্টেড আনটিল দ্য লাস্ট ডে। তারপর হঠাৎ করে কি হলো, 4.5 বছর থেকে তো ফেয়ার প্লে হয়নি। হ্যাঁ, তারা বলছেন যে 2018 তারা বলছেন আপনি কি দেখবেন, তাদেরকে স্ট্যান্ডিং কমিটি 2টা চেয়ার দেওয়া হয়েছিল, তাদের 7 জন সদস্য, 7 জনের কথা বলছেন, 7 জন সদস্য যত টাইম পেয়েছে সংসদের ভিতরে। আমি তখন মন্ত্রী ছিলাম, আমার থেকে 20টার বেশি টাইম পেয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে কি বিএনপি বা আওয়ামী লীগ কেউ আসলে 7টি সিট পেতে পারে? বড় দুই দলের যে কোনো এক দল? এটা তো গবেষণার বিষয়, কেন পেল ওই বছর, আমি এটা বলা আমার জন্য দুষ্কর বা সম্ভব নয়। এটা আপনি গবেষণা করেন। যেটা একটু আগে উনি বললো যে তুলনা ছিল পাকিস্তানের সময়কার, পাকিস্তানের সময়ের পরপর সামরিক শাসক আমাদের ঘোর বিরোধী সাংস্কৃতিকভাবে সকল দিক থেকে বঙ্গবন্ধু মোকাবিলা করে নাই। এলএফও হাত পা বাঁধা, মৌলানা ভাসানী বললেন এলএফও যেও না মুজিব তুমি, এবং উনি মিটিং করলেন, অনেক কিছু বললেন। বঙ্গবন্ধু এলএফও স্বীকার করলেন, নির্বাচন করলেন। আপনি বলছেন জনগণের সঙ্গে থাকতে হবে। অনেক ধন্যবাদ জনাব এম এ মান্নান, অনেক ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু, অনেক ধন্যবাদ প্রফেসর আইনুল ইসলাম। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।